ভারত পাকিস্তান যুদ্ধ দামামা, বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে অভিযোগ বিএনপির। শাওনের অন্ধকার জীবন, ডিবি হারুনের সহযোগিতায় সৎমাকে হয়রানি নির্যাতন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি ফারহান আলোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, যে কোনো আক্রমণ রুখে দিতে পূর্ণ প্রস্তুতিতে দেশটির সেনারা, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। একই কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, পেহেলগামের ঘটনার স্বচ্ছ তদন্তের জন্য প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ভয়াবহ রূপ নিচ্ছে কূটনৈতিক সম্পর্কে। আফসান নীলার ডেস্ক রিপোর্ট। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইসলামাবাদও। দুই দেশের কূটনৈতিক যুদ্ধ যখন চরমে, তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়েছেন। থেমে নেই পাকিস্তানও। আক্রমণ রুখে দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান আসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন। পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে দেয়া ভাষণে তিনি একথা জানান। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। Ladies and gentlemen, you now hear the trumpets. ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের ওপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতকে নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করায় দিশেহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয়, দীর্ঘ ভ্রমণ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তান বিপাকে। বিশেষ করে পাঞ্জাবের কৃষি, নদী, ফসল, অর্থনীতি হুমকির মুখে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে তা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রীতিমতো আলোচনার ঝড় বইছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধাবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের। বিশেষ করে দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার দিকে বিশেষ নজর রাখার কথা বলেন তারা। এছাড়া সীমান্তে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মুখোমুখি অবস্থানে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। দুই দেশের জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থানসহ নানা বিষয় নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 প্রকাশ করা হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান, তবে সামরিক বাজেট ও সংখ্যার দিক থেকে এগিয়ে ভারত। উপমহাদেশের দুই পরাশক্তির শক্তি প্রদর্শন শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে সুযোগ নিতে পারে অপপ্রচারকারীরা। ধর্মীয় ইস্যুতে ইন্ধন দিয়ে অস্থিরতার অপপ্রয়াস ঠেকাতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে আমার পূর্ণ আস্থা আছে। বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিপক্কতার সাথে আমি মনে করি এখনো এটা চালিয়ে যাচ্ছে। যেমন আমরা একটু আগে বললাম যে ইসকনের পরেও কিন্তু আমরা দাঙ্গা হয় নাই, চিটাগংয়ের জনগণ করে নাই। যে বিরোধীরা চলবে, বিরোধীদেরকে আরেকটু চালানো, একটু সচল করার জন্য আরও দু একটা কাজ হতে পারে। ভারত কিছু অ্যাকশন নিবে, হতে পারে সামরিক অ্যাকশন নিবে। বাংলাদেশ একজন দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে আমরা সবসময় চাইব যে এই সমস্ত এলাকায় একটা শান্তিপূর্ণ অবস্থান যেন বিরাজ করে, এবং বিশেষ করে এই ভারত ও পাকিস্তানের
যদি তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটা যদি কখনো সংঘাত মানে সামরিক সংঘাতের রূপ নেয়, তাহলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের উপরে আমাদের অর্থনীতির উপরে, আমাদের এখানে যোগাযোগের ক্ষেত্রে নানান ধরনের প্রেশার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি উত্তেজনাকর হলেও দ্রুত এই সংকট নিরসন হবে বলে আশা বিশ্লেষকদের। আমার মনে হয় পাকিস্তান তেমন বেশি নিবে না, কিন্তু পাকিস্তানও একটু নিবে, নিয়ে কিন্তু দুইজনেই পিছু হটে যাবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর, এই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, যেখানে ভুক্তভোগী নেতারা তুলে ধরেন তাদের মামলাজনিত হয়রানির কথা। এই যে গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি তার। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্য উপদেষ্টার পিএ, আরেক উপদেষ্টার বোধহয় এপিএস। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওরা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক, তাই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলে আশা করেন বিএনপি নেতারা। এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কথিত এক সোনার কন্যা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অন্ধকার জীবনের কালো অধ্যায় প্রকাশ হতে শুরু করেছে। ক্ষমতার দম্ভে সৎমা নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। এজন্য তিনি ব্যবহার করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুন ও এডিসি নাজমুল সহ কয়েকজনকে। আদালত সেই কালো জীবনের সোনার কন্যা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। সুমাইয়া খান জানাচ্ছেন সেই কথিত সোনার কন্যার কাহিনী। এই কথিত সোনার কন্যার নাম মেহের আফরোজ শাওন। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী 2024 সালের 21 ফেব্রুয়ারি 50 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন গোরানের নিশি ইসলামকে। এ খবর জানাজানি হলে ওই বছরের 4 মার্চ শাওন, তার বড় বোন সিনজন, সেজুতি ও সিনজনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম নিশির বাড়িতে গিয়ে ডিভোর্সের জন্য চাপ দেয়, স্বাক্ষর দিতে বলে সাদা কাগজে। এতে অস্বীকৃতি জানালে সৎমা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। আমরা চাই, সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। ওই ঘটনার পর নিশি জানতে পারেন মোহাম্মদ আলী তার আগের স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করেন। তার একটি পুত্র ও 3টি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিনেত্রী শাওনের বাবা। আর শাওন সৎমা নিশি ইসলামকে শাস্তি করতে ব্যবহার করেন ডিবি হারুনকে। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। নিশিকে 61 দিন কারাগারে রেখে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। নিশি ইসলামকে শাওনের বাবা মোহাম্মদ আলী 1 নম্বর আসামি বলেছিল যে আমার কোনো স্ত্রী নাই। মিথ্যা তথ্য দিয়ে তাকে কনভিন্স করে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রেজিস্ট্রি কাবিননামায় বিয়ে হয়েছিল। এই বিয়ের পর থেকেই শাওন জানতে পেরে সে তার যেখানে যেখানে তার প্রভাব আছে ডিবি হারুন সহ নাজমুল সহ
সাইফুল সহ এই তাদেরকে প্রভাব বিস্তার করে এই নিশি ইসলামকে ডেকে এনে তাকে নির্যাতন করে ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে তাকে বেদম মারধর করে এবং তার কাছে অবৈধ টাকা দাবি করে তাকে চরমভাবে মানবাধিকার বিরোধী কাজ করেছিল। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর 13 মার্চ নিশি ইসলাম তাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে শাওন, তার বাবা মোহাম্মদ আলী ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। 22 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন থাকলেও গড়হাজির থাকেন শাওন। জারি করা হয় শাওন সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে তারা আদালতের আদেশকে অমান্য করে তারা আদালতে হাজির হন নাই। এই সাবমিশন আমরা রাখার প্রেক্ষিতে আদালত সন্তুষ্ট হয়ে যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে পলাতক, এই জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। শাওন ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে নিশির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির মিথ্যা মামলায় হয়রানি করেন। নিশি ইসলামকে মাদক ব্যবসায়ী সাজানোর ব্যর্থ চেষ্টা করেন। শাওন সহ আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আইনজীবী। মাননীয় আদালতকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে নিবেদন করব। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আইএমএফের চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। আইএমএফের সাথে ঐকমত্যে পৌঁছাতে না পারলেও সেটা বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো সমস্যা তৈরি করবে না। ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফ বসন্তকালীন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশের অর্থনীতি কোনো ভঙ্গুর অবস্থায় নেই জানিয়ে তিনি বলেন, দেশে অর্থনীতি সংস্কার ও স্থিতিশীলতার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। এখানে আইএমএফ কেবলমাত্র একটি সহায়ক ভূমিকা রাখে। তারা বা আমরা এখনো ঐক্যমতে পৌঁছতে পারি। তারা তাদের সাথে ঐক্যমত না হলে যে আমাদের খুব একটা অসুবিধা হবে তাও না। আমরা কিন্তু কোনো ভঙ্গুর অবস্থায় নেই। এটা যদি না হয়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছে সেভাবেই চলছে। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টর রিস্ট্রাকচারিং রিফর্ম আমাদেরই করতে হবে। আমাদের এক্সচেঞ্জ মার্কেট রিফর্ম ইত্যাদি আমাদেরই করতে হবে। এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখার দায়িত্ব ম্যাক্রো স্টেবিলিটি করার মাধ্যমে আমাদেরই করতে হবে। আইএমএফ একটা সহায়ক ভূমিকা রাখে কোনো কোনো ক্ষেত্রে, যেটা যদি সহায়ক ভূমিকা তাদেরকে আমরা মনে করি যে এটা সহায়ক হবে না, সেক্ষেত্রে আমরা নেব না। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর এক সপ্তাহের মধ্যে তা কার্যকরের দাবি তুলেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনটির সদস্যরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি হাসান বলেন, বিপ্লব পরবর্তী সময়ে 8 মাস পার হলেও মেজর সিনহার ফাঁসির রায় কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান হয়নি। এ সময় মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্সের চলমান শুনানি আগামী সপ্তাহে শেষ হবে এবং উচ্চ আদালত প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে বলে অভিযোগ করছেন নিরাপত্তা বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কের বিভাগের শিক্ষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। বলেন, সর্বশেষ জনগণের একমাত্র ভরসা সামরিক বাহিনী। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস এনডিজে আয়োজিত সশস্ত্র বাহিনীর সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া যেন সশস্ত্র বাহিনীকে দলীয় কাজে ব্যবহার না করতে পারে সেদিকে নজর বাড়াতে হবে। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার বিতর্কিত করেছে। নতুন করে সশস্ত্র বাহিনীকে জনবান্ধব ও আধুনিকায়নে করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছে বৈশাখী মিলন মেলা 1432। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মিলন মেলায় উদ্বোধন করেন। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এই আয়োজন নতুন প্রজন্মের সঙ্গে পুরনো দিনের স্মৃতিকে এক সুতোয় গেঁথে দেওয়ার এক চমৎকার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যালুমনাই নেতৃবৃন্দ। দর্শক, শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত পাকিস্তান যুদ্ধ দামামা, বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপির। শাওনের অন্ধকার জীবন, ডিবি হারুনের সহযোগিতায় সৎমাকে হয়রানি নির্যাতন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।